বিজয়নগর নামের এক গ্রামে শঙ্কর তার হোটেল চালাতো। তার হোটেলে ডাল ভাত খুব জনপ্রিয় ছিল, তাই তার হোটেলে অনেক ভিড় থাকত। হঠাৎ হার্ট অ্যাটাকে শঙ্করের মৃত্যু হয়। শঙ্করের পরিবারে তার ছেলে মহেশ আর বৌমা সীমাকে ছাড়া কেউ ছিল না। শঙ্করের মৃত্যুর পর ধীরে ধীরে হোটেলের লোক আসা প্রায় বন্ধই হয়ে যায়। সেই কারণে মহেশের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন বাড়ির সামনে কিছু লোক এসে ভিড় করে। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের টাকা শোধ করে দেব। আমরা এসব জানি না। তুমি যদি 1 মাসের মধ্যে আমাদের টাকা না দাও, তাহলে আমরা তোমার ওই হোটেল বিক্রি করে আমাদের টাকা নিয়ে নেব। না না, আপনারা এমন কিছু করবেন না। আমাকে আর কিছুদিন সময় দিন। আমি কি করব বুঝতে পারছি না। আমি এই হোটেলটা চালানোর কত চেষ্টা করলাম, কিন্তু হোটেল চলল না। এখন তো আমার এটা মনে হচ্ছে যে হোটেলটা বিক্রি করে দিলেই ভালো হয়। তুমি ঠিক বলেছ, আর আমাদের কাছে তো অন্য কোনো রাস্তা নেই। তুমি হোটেলটা বিক্রি করে দাও, আর ওই টাকা দিয়ে লোকের সব ধার চুকিয়ে দাও। কিন্তু তারপর আমরা কি করব? আমাদের কাছে যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমরা অন্য কোনো ব্যবসা শুরু করব। মহেশ হোটেল বেচে দেয় আর সবার ধারের টাকা শোধ করে দেয়। কিন্তু কিছুদিন পর মহেশের শরীর খুব খারাপ হয়ে যায়, আর বেঁচে থাকা সব টাকা মহেশের চিকিৎসায় খরচা হয়ে যায়। মহেশের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমাদের সব টাকা খরচা হয়ে গেছে, আমাদের কাছে তো এখন একটা টাকাও নেই। আমি জানি আমার চিকিৎসার জন্য আমাদের সব টাকা খরচা হয়ে গেছে। জানি না এখন কি করব। ওই দিন মহাদেবের পুজো ছিল, আর ওদের কাছে পুজোয় ভোগ লাগানোরও টাকা ছিল না। আজ পুজোয় কি ভোগ দেব কিছুই তো বুঝতে পারছি না। ঘরে যেটুকু চাল ডাল আছে ওই দিয়ে না হয় ভোগ বানিয়ে নিয়ে যাও। সীমা রান্নাঘরে গিয়ে কৌটোয় দেখে একটু চাল আর অল্প ডাল রয়েছে। সীমা ওগুলো দিয়ে খিচুড়ি রান্না করে। ওই খিচুড়ি ভোগ নিয়ে সীমা মন্দিরে যায় আর ভোগ রেখে প্রার্থনা করে। হে মহাদেব, আমার কাছে ভোগ দেওয়ার মতো অন্য কিচ্ছু নেই, তাই এই খিচুড়ি বানিয়ে আনলাম, আপনি দয়া করে গ্রহণ করবেন। সীমা চোখ বন্ধ করে মহাদেবের সামনে বসে পড়ে। তক্ষুনি ওখানে এক বুড়ো লোক আসে, আর উনি ওখানে খিচুড়ি দেখে তাড়াতাড়ি সবটাই খেয়ে নেয়। তোমার এই খিচুড়ির খুব স্বাদ হয়েছে মা। সাথে যদি একটু সবজি হতো তাহলে খুব ভালো হতো। সীমা আওয়াজ শুনে ঘাবড়ে যায় আর বলে, এ কি, আপনি কে? এটা আপনি কি করলেন? তুমি তো এটা এখানে আমার জন্যই রেখেছিলে, তাই তো আমি খেয়ে নিয়েছি। এটা আপনি কি করলেন? এটা তো মহাদেবের জন্য ভোগ ছিল। সীমা ওই বুড়ো লোকটার সাথে কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসাটাই ঠিক মনে করে। তুমি চলে যাচ্ছ মা? তুমি তো বললে না এই খিচুড়ির সাথে সবজি কেন আনোনি? কি করে সবজি আনবো? সবজি তো ছিলই না, অল্প একটু চাল আর অল্প ডাল ছিল, তাই দিয়েই তো ভোগ বানিয়ে এনেছিলাম। আমি তো ভোগ দিয়ে বেঁচে থাকা ভোগ বাড়ি নিয়ে যেতাম আমার অসুস্থ স্বামীকে খাওয়ানোর জন্য, কিন্তু আপনি তো পুরোটাই খেয়ে নিয়েছেন। বুড়ো তার থলে থেকে একটা কড়াই ও একটা গামলা বের করে দেয়। তুমি এই বাসনগুলো নিয়ে বাড়ি যাও, আর এটাই সবজি বানিও, আর আমাকে দিয়ে যেও। শুধু বাসন দিয়ে কি করব? সবজি বানাতে হলে তো সবজি লাগবে, আমার ঘরে তো সবজি নেই। তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো সব কিছু পেয়ে যাবে, আর আমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসো, আর সাথে সবজিও বানিও। আর এবার যদি তোমার খিচুড়ির খুব স্বাদ হয় তাহলে আমি তোমাকে একটা জিনিস দেব, যাতে তোমায় আর তোমার পরিবারের কোনোদিনও খালি পেটে না থাকতে হয়। সীমা তার বাড়ি ফিরে আসে, আর ফিরে এসে সে রান্নাঘরে গিয়ে দেখে সত্যি
চাল ডাল আর অনেক রকম সবজি রাখা আছে। সীমা সেই সমস্ত উপকরণ দিয়ে খিচুড়ি আর সবজি বানায়। তারপর ওই খাবার নিয়ে বুড়োর কাছে যায়। ওই বুড়ো খিচুড়ি খেতে শুরু করে। অনেকক্ষণ ধরে ওই বুড়ো খিচুড়ি খেয়েই যাচ্ছে আর সীমাও দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর সীমা ভাবে এই বুড়ো আবারও সব খিচুড়ি খেয়ে নেবে, কিন্তু তারপর সীমা দেখল ওই বুড়ো এত খিচুড়ি খাবার পরও তার খিচুড়ি শেষ হচ্ছিল না। তুমি এবার আগের থেকেও ভালো খিচুড়ি বানিয়েছো মা। আমি বুঝতে পারছি না, আপনি এত খিচুড়ি খেলেন তবুও গামলার খিচুড়ি শেষ হলো না। হা 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 হা, এটাই তো জাদু। এটা কোনো সাধারণ গামলা নয়, এটা হলো জাদুর গামলা। তুমি ওই কড়াইতে রান্না করবে আর এই গামলায় করে সেটা বিক্রি করবে। দেখবে তোমার এই গামলা কখনো খালি হবে না। শুধু আমার একটা কথা মনে রাখবে, তুমি যা বিক্রি করবে গ্রাহকের কাছ থেকে ন্যায় মূল্যই নেবে, নইলে কিন্তু এই জাদু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। সীমা খুশি হয়ে বাড়ির দিকে চলে আসে আর মহেশকে সব কথা বলে। পরের দিন থেকেই ওরা ডিমের ঝোল আর ভাত বিক্রি করতে শুরু করে। যেই গ্রাহক শিখার বানানো ডিম ভাত খায় সেই বারবার তাদের দোকানে আসে। ধীরে ধীরে তাদের ডিম ভাত লোকেদের খুব ভালো লাগে আর ওদের দোকান অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আরে বাহ, ডিমের ঝোলটা তো দিদি অসাধারণ বানিয়েছো, খুব ভালো লাগলো খেয়ে। সত্যি, বাড়িতে যাই খাই না কেন, যতক্ষণ না এই ডিম ভাত খাবো ততক্ষণ আমার পেট আর ভরে না। আমাকে আর একটা ডিম দাও দিদি। আরে হ্যাঁ, নিন না। সীমা, এখন যা গ্রাহক আসা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের হোটেল আবার কিনে নিতে পারবো। আমার মনে হয় না সেই সময় তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের দোকানে গ্রাহক খাবারের স্বাদের জন্য নয়, বরং খাবারের কম দামের জন্য আসে। তুমি কি বলতে চাইছো? পুরো বাজারে এক প্লেট ডিম ভাতের দাম 40 টাকা করে নেয়, আর আমরা সেটা মাত্র 5 টাকায় বিক্রি করি। হ্যাঁ, আমাদের আর একটু বেশি লাভ করতে হবে। আমরা এত রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে এত পরিশ্রম করে এত কম টাকা রোজগার করি। আমাদের যদি আগের অবস্থায় ফিরতে হয় তাহলে আমাদের ডিম ভাতের দাম বাড়াতে হবে। তুমি ওই বুড়ো বাবার কথা ভুলে যাচ্ছ। আমার সবই মনে আছে, তুমি সব ভুলে যাচ্ছ। আমরা যদি এভাবেই চলতে থাকি, তারপর কোনোদিন যদি ওই জাদুর বাসনের জাদু চলে যায়, তাহলে আমাদের কাছে আর কিছুই থাকবে না। তুমি ঠিকই তো বলেছ, কিন্তু বুড়ো বাবার কথার কি হবে? যদি ওনার দেওয়া জাদু সত্যিই চলে যায় তাহলে? যদি আমাদের কাছে টাকা চলে আসে আর তারপর ওই জাদুও চলে যায়, তাহলেও আমরা ওই টাকা দিয়ে কিছু না কিছু করেই নেব। কিন্তু এইভাবে 5 টাকায় এক প্লেট ডিম ভাত বিক্রি করে সংসারে কিভাবে চলবে বলো? সীমার কথা শুনে মহেশ ডিম ভাতের দাম 5 টাকা থেকে 10 টাকা করে দেয়। তারপরেও বাসনের ডিমের ঝোল আর ভাত শেষ হতো না। দেখেছো, বুড়ো বাবাও জানে আমরা আমাদের ডিম ভাতের দাম অন্যদের থেকে অনেক কমিয়ে রেখেছি। হ্যাঁ, আমরা অনেক কম দাম নিচ্ছিলাম। সব ঠিকঠাকই চলছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর একদিন আবার সীমা বলে, আমার মনে হয় এখনো আমরা আমাদের ডিম ভাতের দাম কম রেখেছি। আমাদের 10 টাকার জায়গায় ডিম ভাতের এক প্লেটের দাম 30 টাকা করা উচিত। হ্যাঁ, সব কিছুর দাম যেহেতু বেড়েছে, আমারও মনে হয় আমাদের ডিম ভাত 10 টাকা প্লেটের জায়গায় 30 টাকা প্লেট করলে ভালো হয়। পরের দিন থেকেই ওরা ডিম ভাতের দাম 10 টাকার জায়গায় 30 টাকা করে দেয়। তা ওদের দোকানে এখনও খাবারের জন্য লাইন লেগে থাকে। এখন তো ওরা ডিম ভাতের দাম অনেক বাড়িয়ে দিয়েছে, তবু অন্য দোকানের থেকে একটু কমই আছে। আর তাছাড়া ওদের ডিম ভাতের স্বাদটাও তো খারাপ হয় না।
হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওই দিন সন্ধ্যায় সীমা আর মহেশের জন্য বাসনে ডিম ভাত ছিল না। তারপর ওরা বাড়ি চলে আসে, আর দুজনে এতটাই ক্লান্ত ছিল যে ওরা কিছু না খেয়েই শুয়ে পড়ে। পরের দিন সকালে সীমা, আজ দেখে খাবার দিও, কাল আমাদের জন্য কিছুই বেঁচে ছিল না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এইরকম কেন হলো। প্লেট তো তুমিই সাজিয়ে দাও গ্রাহকদের। তারপর রোজ ওই রকম হতো, ওদের জন্য একটুও খাবার বাঁচত না। আর ওরা এতটাই ক্লান্ত থাকতো, ওরা বাড়ি এসে কিছু বানিয়ে খেতে পারতো না। তো ওরা বাইরে থেকে খাবার কিনে খেতে লাগলো। এই সপ্তাহে আমাদের কাছে বেশি টাকা বেঁচে নেই। হ্যাঁ, আমরা তো এই সপ্তাহে রোজই বাইরে থেকে খাবার খেয়েছি। কি করি বলো তো? কিচ্ছু না, আমাদের ডিম ভাতের দাম আরও বাড়িয়ে দিই, তাতে আমাদের হাত খরচা বেরিয়ে আসবে। তুমি ঠিক বলেছ, আজ থেকে এক প্লেট ডিম ভাতের দাম 30 টাকার জায়গায় 35 টাকা করে দিই। ওরা এক প্লেট ডিম ভাতের দাম 30 টাকার জায়গায় 35 টাকা করে দেয়। কিন্তু ওই দিন দুপুর থেকেই ওদের ডিম আর ভাত শেষ হয়ে যায়, আর ওদের বাড়ি চলে আসতে হয়। 2-3 দিন এভাবেই চলে। যদি অর্ধেক দিনেই আমাদের দোকান বন্ধ করতে হয়, তাহলে কি করে চলবে বলো তো? সীমা, তুমি ঠিক বলেছ, এইভাবে তো আমরা কিছুই করতে পারবো না। তাহলে এখন থেকে এক প্লেট ডিম ভাতের দাম 35 টাকার জায়গায় 40 টাকাই নেব। হ্যাঁ, এটা ঠিক বলেছ। তাহলে অর্ধেক দিনেই আমরা আগের মতো টাকা কামিয়ে নেব। তার পরের দিন থেকেই ওরা এক প্লেট ডিম ভাতের দাম 35 টাকার জায়গায় 40 টাকা করে দেয়। সীমা যতটা ডিম আর ভাত বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, সেগুলো শুধু 10 প্লেটই হয়। তারপর ডিমের ঝোল আর ভাত শেষ হয়ে যায়। সেদিন ওদের 1 ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসতে হয়। আমার মনে হয় বুড়ো বাবা ওনার জাদুই বাসনগুলো থেকে জাদু নিয়ে নিয়েছে। তুমি ঠিকই বলেছ। আমাদের কাছে আর কত টাকা বেঁচে আছে? বেশি না, এই 400 টাকা পড়ে আছে। আর এই কত টাকায় তো কিছুই হবে না। এই সব আমাদের লোভ করার পরিণাম। যদি আমরা আমাদের এক প্লেট ডিম ভাতের দাম 5 টাকা বা 10 টাকা রাখতাম, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমি এক্ষুনি আসছি। সীমা আবার ওই মন্দিরের কাছে যায়, আর ওই বুড়ো বাবাকে ডাকতে থাকে। বুড়ো বাবা, বুড়ো বাবা, আপনি কোথায়? বুড়ো বাবা কোনো উত্তর দেয় না। বুড়ো বাবা, একবার আমার সামনে আসুন। বুড়ো বাবা, একবার আমার সামনে আসুন। বুড়ো বাবা আসে না। শুধু একবার, একবার দয়া করে আমার সামনে আসুন। আপনার সাথে একটু দরকারি কথা আছে। হ্যাঁ বলো, তোমার কি বলার আছে? আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি লোভ করেছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আমি তোমায় বলেছিলাম, তুমি যাই বিক্রি করো না কেন, তার দাম বেশি রাখবে না। সেটা কম লাভে বিক্রি করেই টাকা উপার্জন করবে। কিন্তু তুমি এই রকম করনি। তোমার লোভেই তুমি সব হারিয়েছ। আমায় আপনি ক্ষমা করে দিন। আমি জেনে বুঝে এত বড় ভুল করে ফেলেছি। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার এত বড় ভুলকে মাফ করে দিলেন। এখন তুমি আমার কাছ থেকে কি চাও বলো? কিচ্ছু না। আপনি আগেই আমাকে যা দিয়েছেন, আমি তার মর্যাদা রাখিনি। আমি সেটা আমার লোভের জন্য হারিয়ে ফেলেছি। আমার আর কিচ্ছু চাই না বাবা। এই বলে সীমা বাড়ি ফিরে যায়। পরের দিন সীমা আর মহেশ কাজের খোঁজে দোকানে দোকানে যায়, কিন্তু কেউ তাদের কোনো কাজ দেয় না। কিছুদিন পর ওরা ঘরে বসে ওদের করা কাজের কথা ভেবে আফসোস করে। তখনই হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসে। বাড়িতে কি কেউ আছো? সীমা বাইরে এসে দেখে সেই বুড়ো বাবা এসেছেন। মা, আমি যে তোমার হাতের বানানো খিচুড়ি খেতে এসেছি। বসুন বাবা, আমি আপনার জন্য খিচুড়ি বানিয়ে আনছি। কিন্তু সবজি ছাড়াই খিচুড়ি হবে কিন্তু বাবা।
তুমি তো জানোই মা, আমার আবার সবজি ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না। কিন্তু বাবা, ঘরে তো সবজি নেই। তুমি একবার রান্নাঘরে গিয়ে দেখো। সীমা রান্নাঘরে গিয়ে দেখে ঝুড়ি ভর্তি সবজি রয়েছে। তারপর সীমা বুড়ো বাবার জন্য সবজি আর খিচুড়ি বানায়। তারপর সেই খিচুড়ি বুড়ো বাবাকে খেতে দেয়। ওই বুড়ো বাবা পেট ভরে খিচুড়ি আর সবজি খায়। খুব ভালো খেলাম মা। আচ্ছা মা, তাহলে আমি এখন আসি। আবার আমার যখন খিচুড়ি খেতে ইচ্ছে করবে আমি আবার চলে আসব। ঠিক আছে বাবা, আপনি আসবেন। বুড়ো বাবা চলে যাবার পর যখন সীমা আর মহেশ ঘরের ভেতরে আসে, দেখে গামলায় খিচুড়ি ভর্তি রয়েছে। ওরা বুঝতে পারে যে বুড়ো বাবা তাদের মাফ করে দিয়েছে আর ওই বাসনে আবার জাদু দিয়ে গেছে। পরের দিন থেকে সীমা আর মহেশ আবার ডিম ভাত 5 টাকায় বিক্রি করে। তারপর ধীরে ধীরে ওদের আর্থিক পরিস্থিতি আগের মতো হয়ে যায়। মহেশরা আবার তার বাবার হোটেল কিনে নেয় আর এখন ওই হোটেল বেশ ভালোই চলে। গ্রামের নাম শ্রীপুর। শ্রীপুরের বেশিরভাগ মানুষই কাজের প্রয়োজনে প্রতিদিন শহরে যায় এবং সন্ধ্যাবেলা ফিরে আসে। তাদের যাতায়াতের পথে হোটেল খুলেছে কমলা। ক্ষুধার্ত মানুষ তার দোকানেই আসে ও খাওয়া দাওয়া করে। কমলার হোটেলে 2 জন খাচ্ছিল। এমন সময় আরও 2 জন লোক তার দোকানে এলো। আসুন বাবু, আসুন। তা আজকের মেনুতে কি আছে? ডাল তরকারি আছে বাবু, আর পোনা মাছের কালিয়া। আর কোনো মাছ নেই? বাটা মাছও আছে বাবু। আমাকে বাটা মাছটা দিও। পোনা মাছের কালিয়া তোমার হাতে দুর্দান্ত হয়, আমাকে ওই পোনা মাছটাই দেবে, বুঝলে? দিচ্ছি বাবু। খাবারের দাম বেশি নাও ঠিকই, তবে তোমার হাতের রান্না কিন্তু অসাধারণ। হোটেল খুলে আমাদের অনেক উপকার করেছো কমলা। সত্যি, কমলার জন্যই খিদের সময় ভাত আর মাছের নানা রকমের সব পদ খেতে পারছি। এদিকে কোনো হোটেল নেই বলে আগে আমাদের খুব অসুবিধেই হতো। হ্যাঁ বাবু, আপনাদের সুবিধার কথা ভেবেই হোটেল খুলেছি। এক ব্যক্তি পাশের টেবিলে গিয়ে বসল। এইদিকে ভাত দিয়ে যাও তাড়াতাড়ি। যাই বাবু। ওই আর এক খদ্দের এলেন। সাহায্যের জন্য এবার একজন লোক রাখো কমলা, খদ্দের তো বেড়েই চলেছে। একা একা আর কত দিক সামলাবে তুমি? ঠিক বলেছেন, একা আর পেরে উঠছি না, কাউকে রাখতে হবে। শ্রীপুরের মেয়ে উমা বড় হয়েছে মাসির বাড়িতে। কয়েকদিন আগেই সে গ্রামে ফিরে এসেছে। উমা বাড়ি ফিরেই তার মার সাথে কথা বলছিল। উমা, রাত দিন কি ভাবিস বলতো? মা জানো, শহরে মাসির কাছ থেকে আমি অনেক রকম রান্না শিখেছি, বিদেশি রান্নাও জানি। এই রান্না নিয়েই আমি কিছু করতে চাই। কি করবি, কিছু ভেবেছিস? মা, আমার খুব ইচ্ছে আমি একটা হোটেল খুলবো। হোটেল খুলবি? সে তো অনেক খরচ। সেই জন্যই ভাবছি কি করা যায়। কোনোভাবে টাকার জোগাড় তো করতেই হবে। এত টাকা কিভাবে জোগাড় হবে উমা? মা, আমি যদি ওই কমলাদির হোটেলে কাজ শুরু করি তাহলে কেমন হয়? রান্না করতে আমার ভালোই লাগে। ওর হোটেলে রান্না করে কিছু টাকা রোজগার করা যাবে। কিন্তু কমলা কি তোকে কাজে নেবে? আমি কালই যাব কমলাদির হোটেলে। আশা করি কমলাদি আমাকে নিরাশ করবে না। সকালবেলা কমলা সবে হোটেল খুলেছে। এমন সময় উমা এলো তার দোকানে। কমলাদি, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, অনেক কাজ পড়ে আছে। কমলাদি, তোমার হোটেলে তো এখন অনেক খরিদ্দারই আসেন। সব কাজ তুমি একা হাতে করো, তাই আমি এসেছিলাম। আসলে আমার একটা কাজের খুব দরকার। কি বলতে চাইছিস? ঠিক তো বুঝলাম না। আমি অনেক রকম রান্না জানি, রান্নার জন্য আমাকে রাখবে? রান্না তো আমি নিজেই করি, তা তুই যখন এত করে বলছিস তাহলে আজ থেকে কাজ শুরু কর। তবে রান্না, পরিবেশন, বাজার, দোকান, বাসন মাজা সব তোকেই করতে হবে কিন্তু। ঠিক আছে কমলাদি, আমি সবই করব। শোন, তুই যখন ডাল রান্না করবি তাতে জল মিশিয়ে আরও পাতলা করবি। কম দামি তেল আর কম দামি সবজি আর পচা মাছ
এইগুলো বাজার থেকে এনে রান্না করবি, যাতে আমার লাভটা একটু বেশি থাকে। উমাকে মাইনে দিয়ে রেখে একটু বেশি লাভ করতে হলে খাবারে ভেজাল দিতেই হবে, তবে তো আমার মোটা টাকা লাভ থাকবে। না কমলাদি, আমি ফ্রেশ জিনিস এনেই রান্না করব, তাও তোমার বেশি লাভ থাকবে। আমার মোটা টাকা লাভ হওয়া নিয়ে কথা, তুই সেটা করে দিতে পারলেই হবে। আচ্ছা কমলাদি। সেদিন হোটেলে সব রান্না করার পর এক ব্যক্তি আসে। সেই ব্যক্তিকে উমা গিয়ে খাবার পরিবেশন করে। বাহ বাহ, দই পাবদা আর নারকেলের পুর দিয়ে পটল পোস্ত দুটোই অপূর্ব হয়েছে। তুমি রান্না করেছো বুঝি? হ্যাঁ বাবু, আর একটা মাছ নেবেন? দাও দাও, একটা মাছ দাও আর 1 প্লেট পটলও দিও। দি বাবু। পাশের টেবিল থেকে অন্য একজন ব্যক্তি ডেকে উঠল, এখানে আরো 2 প্লেট পাবদা দিয়ে যাও। দি বাবু। দূরে দাঁড়িয়ে কমলা মনে মনে ভাবতে থাকে, সবাই বেশি বেশি করে অর্ডার করছে, ডবল ডবল বিক্রি হচ্ছে, লাভও ডবল ডবল হবে। দিন কয়েক পর কমলা যখন ক্যাশবাস্কের সামনে দাঁড়িয়েছিল, এমন সময় দুজন ব্যক্তি এলো তার দোকানে। তা আজকে কি মাছ রান্না করেছো কমলা? আজ বড় বড় ট্যাংরা মাছ হয়েছে বাবু, চিংড়ি মাছের মালাইকারিও আছে। বাবা, বেশ ভালো মেয়ে পেয়েছো কমলা, ওর হাতে গুণ আছে। সত্যি উমার প্রতিটা রান্নাই অসাধারণ, মুখে লেগে থাকে একদম। ঠিক বলেছেন, আপনারা বসুন বাবু। উমা, উমা, বাবুদের কি লাগবে দেখ। সবাই দেখছি উমার প্রশংসায় পঞ্চমুখ। আমার টাকা নিয়ে বাজার দোকান করে সেই জিনিসের রান্না করে নাম কুড়োচ্ছে, কিছু একটা করতে হবে। অল্প টাকার সবজি আর কম দামি মাছ আনবি, বাজারের পেছনে অনেক খরচ হয়ে যাচ্ছে, সামলানো যাচ্ছে না। চিন্তা করো না কমলাদি, কম দামি জিনিসেই এমন রান্না করব যে সবাই চেটে পুটে খাবে। কচু বাটা আর একটু দাও তো মা, অনেক দিন পর খেলাম। আনছি বাবু। আহা, মোরলার ঝাল অপূর্ব হয়েছে, এমন বেগুন বড়ির তরকারিও আগে কোনোদিন খাইনি। মাছ আরো 1/2 প্লেট নেবেন বাবু? হাফ নয়, পুরো 1 প্লেট দাও। খুব ভালো রান্না হয়েছে। দি বাবু। সেই ব্যক্তিটি কমলাকে টাকা দিতে এসে বলল, কত টাকা হলো কমলা? নিশ্চয়ই অনেক টাকা হয়েছে। তা হোক, বুঝলে কমলা, পেটের সাথে মনও ভরেছে আজ। অসাধারণ রান্না করে মেয়েটা। এই আপনি কি বলছেন বাবু? উমার আগে কি আমি আপনাদের ভালো রান্না করে খাওয়াইনি? সে খাইয়েছো, তবে উমার মতো নয়। উমার জন্যই তোমার এত রমরমা। ওর মাইনে বাড়িয়ে দাও। মাইনে বাড়িয়ে দেব? ওকে তাড়িয়েই ছাড়বো। উমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর কমলা তাকে রাগী চোখে দেখে যাচ্ছে। অত অল্প টাকার জিনিস এত ভালো রান্না কি করে করলি? নিশ্চয়ই টাকা চুরি করেছিস। না কমলাদি, আমি টাকা চুরি করিনি, কম দামি মোরলা এনেছি আর অল্প সবজি, তাই দিয়েই ভালো করে রান্না করেছি। কিন্তু বড়ি, বড়ি কোথায় পেলি তুই? টাকা খরচ করে বড়ি কিনেছিস? না দিদি, আমি বড়ি পেতে রেখেছিলাম গত সপ্তাহে, সেটা দিয়েই করেছি। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না, তুই একটা চোর। চলে যা, চলে যা, তুই কোনোদিন আমার হোটেলে আসবি না। তুমি যদি তাই চাও তাহলে আর আসবো না কমলাদি, তবে বিশ্বাস করো আমি চুরি করিনি। যা এখান থেকে, কোনো কথাই শুনতে চাই না আমি। আমি আবার রান্না করব, দেখব আমার রান্না সুনাম না করে সবাই কোথায় যায়। উমা বাড়ি ফিরে এসে তার মাকে সে বলে, মা, এবার আমি নিজেই হোটেল খুলবো, কিন্তু সে তো অনেক খরচ। আমার কাছে যে টাকা আছে তাই দিয়ে কমলাদির হোটেলের উল্টো দিকে ছোট করে খুলবো আমার হোটেলটা।
কিন্তু ভেবো না মা, ছোট হলেও ফুলের টব হাতে আঁকা ছবি দিয়ে সুন্দর করে সাজাবো, ভালো গান চালিয়ে রাখবো, দেশি ভাত তরকারি ছাড়াও বিদেশি রান্নাও রাখবো। দেখবে আমার হোটেলেও মানুষ আসবে। আচ্ছা, তাই কর। উমা একটা নতুন হোটেল খুলেছে। এমন সময় এক ব্যক্তি তার দোকানে এলো। আরে উমা, আলাদা হোটেল খুললে বুঝি? হ্যাঁ বাবু। বাহ, বেশ সুন্দর সাজিয়েছ। খাবার খাওয়ার পরিবেশ ভালো থাকলে মনটাও ভালো লাগে। ঠিক বলেছেন বাবু, এখানে দেশি বিদেশি সব রান্না পাবেন। কি খাবেন বলুন? বিদেশি রান্না? হ্যাঁ বাবু, মশালা ভিন্দালু, ওয়েস্টার্ন ডাল ফ্রাই, স্পাইসি পটাটো, চিলি প্রন, হট গার্লিক ফিশ কারি, চিকেন পসিন্দা সব পাবেন। সাথে জিরা রাইস, লেমন পোলাও, ক্রাঞ্চি পরোটা আছে। বাহ, নাম শুনেই তো জিভে জল এসে গেল। তাহলে তুমি স্পাইসি পটাটো, চিলি প্রন আর লেমন পোলাও নিয়ে এসো দেখি। আচ্ছা বাবু। দারুণ টেস্টি খাবার তো, অসাধারণ। সবই আপনাদের জন্য বাবু, সবাইকে বলবেন। নিশ্চয়ই বলবো, তোমার চিন্তা নেই। এমন খাবারের জন্য সবাই আসবে। উমা, এত সুন্দর হোটেল খুলেছো দেখে এখানেই এলাম। তাছাড়া খাবারের যা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খাবারের গন্ধে একদম চারিদিক ম করছে। কই দেখি ভালো মন্দ কি এত রান্না করেছো? বসুন বাবু, আপনাদের জন্যই করেছি। কমলা তার দোকানে একাই বসেছিল। তার দোকানে কোনো লোক আসছিল না। কোনো খরিদ্দার আমার দোকানে আসে না। উমার হোটেল খোলার পর থেকেই আমার বিক্রি একেবারে বন্ধ হয়ে গেছে। একটা কিছু ফন্দি বার করতেই হবে। দুদিন পর কমলা তার মেয়েকে খুব মারছিল। যা যা, বেরিয়ে যা। সারাদিন শুধু খাই খাই। তোর এত খিদে আসে কোথা থেকে? হ্যাঁ, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। উমা ছুটে এলো খুকুর কাছে। খুকু, আয় আমার কাছে আয়। উমার হোটেলের ভেতরে খুকু আর উমা বসে আছে। মা মারছিল কেন খুকু? আমি খেতে চেয়েছি বলে মা মারছিল। আচ্ছা, তুই আমার সাথে খা। এই নে, এটা তোর ভাত আর মাছের ঝোল, আর এইটা আমার। তুই খা, আমি জল নিয়ে আসছি। আচ্ছা মাসি। খুকু আর উমা একসাথে খেতে বসেছে। মাছ খেতে গিয়ে হঠাৎ খুকুর হাত থেকে বাটিটা পড়ে গেল। পড়ে গেল। থাক, তুই আমার মাছটা খা। না না, আমি তোমারটা খাবো না। কেন খাবি না? তুই আমার মাছের ঝোল দিয়ে খা, আমি একটা মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। আমি তোমার মাছের ঝোল খাবো না। আমি রাগ করবো না খুকু, তুই খা। না না না, খাবো না। আরে এমন করছিস কেন? আয়, আমি তোকে খাইয়ে দিই। না, খাবো না। কেন খেতে চাইছিস না খুকু? সত্যি করে বল। কি করে খাবো? তোমার মাছের ঝোলে তো বিষ আছে। বিষ? হ্যাঁ, মা আমাকে বিষ দিয়েছিল তোমার খাবারে মেশানোর জন্য। তুমি যখন জল আনতে গিয়েছিলে তখনই আমি। কিন্তু কেন? তোমার হোটেলের জন্যই আমাদের হোটেলে বিক্রি হয় না। হায় ভগবান, তুই চল আমার সাথে। উমা খুকুকে কমলার কাছে নিয়ে এলো। ছি 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 ছি, কমলাদি, এ তুমি কি করেছো? ছোট মেয়েটার হাত দিয়ে আমাকে মারতে চেয়েছিলে, আর একটু হলেই তো ওই বিষে তোমার মেয়ে মরে যেত। আমার মেয়ে? আমার মেয়ে কেন? কি হয়েছে খুকুর? না জেনে বিষ মেশানো মাছ খুকুকে খাওয়াতে যাচ্ছিলাম আমি। খুকু, খুকু তোর কিছু হয়নি তো মা? আজ খুকু বেঁচে গেছে, কিন্তু তুমি অনেক বড় অন্যায় করেছো কমলাদি। তুমি আমাকে ডেকে সব বললে আমি অন্য কোথাও হোটেল খুলতাম। সব সমস্যার সমাধান আছে, কিন্তু কাউকে মেরে ফেলা মহাপাপ। তুই আমাকে ক্ষমা কর উমা, ক্ষমা কর। হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আচ্ছা কমলাদি, এবার থেকে আমরা একসাথে হোটেল চালাবো। সত্যি? হ্যাঁ কমলাদি, সত্যি। কি মজা!